অনেকদিন আগ থেকেই বলে আসছি, মৌলিক সংস্কার ব্যতীত এই রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন সেটা আসলেই আসবে না, এবং সেটা ইলেকশনের আগে রাজনৈতিক দলগুলোর মাঝে এই বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে হবে যে আমরা এই মৌলিক সংস্কারগুলো রাষ্ট্রের মাঝে আমরা করব, তারপর আমরা ইলেকশন এবং ক্ষমতা হস্তান্তর বা এই ধরনের যে প্রক্রিয়া সেখানে যাব। কারণ হাসিনা আমাদেরকে যে বাস্তবতায় রেখে গেছে, যে সিস্টেমে রেখে গেছে, এটা একটা মার্ডারের সিস্টেম, এটা একটা ফ্যাসিস্ট সিস্টেম। এখন আপনি যদি যেখানে রেখে গেছে কোনোরূপ কোনো পরিবর্তন ব্যতীত, কোনো স্ট্রাকচারাল কোনো কিছুতে আপনি হাত দিলেন না, কোনো কাঠামোগত কোনো পরিবর্তন করলেন না, যেই ব্যবস্থায় আমাকে রেখে গেছে ঠিক সেখান থেকেই আপনি শুরু করলেন, তাহলে সেটা একটা ফল্টি বিগিনিং হবে, একটা ভুল পথে যাত্রা হবে, একদম শুরুতেই গলদ হবে। তো আমরা এই ধরনের কোনো ফল্টি বিগিনিংয়ের মধ্য দিয়ে তো আমরা যেতে চাই না। যারা 24-এ অভ্যুত্থান করেছে, এটা শুধুমাত্র নাগরিক পার্টির নেতৃবৃন্দ না, বরং প্রত্যেকটি রাজনৈতিক দলের যে তরুণ অংশটা আছে, আমরা মনে করি এখানে একটা প্রজন্মগত পরিবর্তন ঘটেছে। নিঃসন্দেহে। যারা তরুণ অংশটা আছে তারা সব সময় চাচ্ছে যে এইটার একটা রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন হোক। তো এই জায়গা থেকে মৌলিক সংস্কারগুলোকে ব্যতীত আপনি ধরেন, শুধুমাত্র অনেকেই এখন বলছে, শোনা যায় যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হতে পারলে, শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার মাঝে পরিবর্তন আসতে পারলে, মৌলিক তফাৎ গুণগত পরিবর্তন আসতে পারলে তাহলেই বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমরা মোটেও এটার সাথে এগ্রি করি না। কারণ কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা দিয়ে আপনি রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে পারবেন না। আপনার পুলিশ ব্যবস্থা যদি ইনট্যাক্ট রেখে দেন, যেটা এতদিন পর্যন্ত মার্ডারাস একটা রেজিমকে সাপোর্ট দিয়ে গেছে, একদম প্রত্যক্ষ সমর্থন, আপনি যদি বিচার ব্যবস্থাকে ইনট্যাক্ট রেখে দেন, যেই বিচার ব্যবস্থাও কোনো না কোনোভাবে এই আওয়ামী রেজিমকে সাপোর্ট দিয়ে গিয়েছে, এবং দেখা গেছে যে আমি যদি আমাদের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা হামলার শিকার হতাম, হামলার শিকার হয়ে আবার আমাদেরকেই মামলা দিয়ে কোর্টে পাঠানো হতো, পরবর্তীতে ওখান থেকে আবার আমাদেরকে জেলে পাঠানো হতো। তো ফলে এই যে বিচার ব্যবস্থা, এইটাকেও তো আপনি ইনট্যাক্ট রাখতে পারবেন না। ফলে এই যে বিচার বলেন, পুলিশ ব্যবস্থা বলেন, কিংবা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সংবিধানের মাঝেও তো আপনার যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, তাকে কিভাবে ফ্যাসিস্ট করে তোলা যায়, তাকে কিভাবে কর্তৃত্ববাদী বানানো যায়, সেই ধরনের উপকরণ বিদ্যমান আছে। এই কারণে আমরা বলেছি যে সংবিধানের ক্ষেত্রে আমরা বলেছি, রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে বলেছি যে একজন প্রধানমন্ত্রী, তিনি একজন ব্যক্তি, তিনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং আমরা বলেছি সাংবিধানিক যে সকল পদ আছে সেগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা কর্তৃত্ব থাকে সেটাকে হ্রাস করতে হবে, যাতে ক্ষমতার ভারসাম্যটা অর্জিত হয়। অনেক বিএনপি এখন বলছে যে পরপর দুইবারের বেশি, তা আমরা কিন্তু পরপর দুইবারে যাইনি। আমরা বলেছি যে কোনোভাবেই সে লাইফ টাইমে তার দুইবার হচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারবে। এখন অনেকে বলেন যে এই ধরনের মডেল তো পৃথিবীতে নাই, বা এটা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি না, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিকে ফলো করা হয় নাই। আমরা স্পষ্টভাবে বলি যে বাংলাদেশের সংবিধানে কোথাও এটা লেখা নাই যে এটা এই এই ওয়েস্টমিনিস্টার অমুক দেশের এটার মতোই ফলো করতে হবে। আর ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলে যেটাকে আড়াল করা হয়, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কি আসলে কি কোনো একদম স্ট্যান্ডার্ড প্রসিডিওর প্রোটোকল কোথাও আছে যে এই ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি মানে এইটা? এ ধরনের কোনো কিছু তো নাই। ফলে বাংলাদেশের যে পরিবর্তিত বাস্তবতা, সেখানে আপনি পুরো পৃথিবী থেকে উদাহরণ নিতে পারেন। পুরো পৃথিবী থেকে উদাহরণ নিয়ে আপনি সেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাস্টমাইজ করে চালাবেন সেটা ইম্পর্টেন্ট। আপনি কোন দেশ কি বললো এবং সেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করা হলো না, এই তর্কে যাওয়া তো ঠিক না। আর একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আমরা বলে আসছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেন, ইতিপূর্বে বলেন, সবচেয়ে বড় সংকটটা হচ্ছে ক্ষমতার যে হস্তান্তরটা। এখানে যে ক্ষমতায় বসে সে হয়ে যায় রাজা, সে হয়ে যায় সর্বসের্বা, এবং সে পারসিকিউশন চালিয়ে যায় বিরোধী দলগুলোর উপর। সে মনে করে, যে ক্ষমতায় বসে সে মনে করে এখানকার যারা বিরোধী দলীয় রাজনীতি করবে তাদের কোনো সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার থাকতে নেই। ফলে দেখা যায় তারা যখন এরকম কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে, যখন তাদের 5টা বছর শেষ হয়ে যায়, তখন তারা এই ভয়টা পায় যে ক্ষমতা ছেড়ে দিলে না আমরা আবার প্রসিকিউশনের মুখোমুখি হব। ফলে বাংলাদেশে দেখা যায় যখনই আপনার এই ধরনের সরকারগুলো স্থায়িত্ব পায়, সেটা নির্বাচনের মাধ্যমে হতে পারে। নির্বাচনের মাধ্যমেই তো শেখ হাসিনা ক্ষমতা এসেছে, পরবর্তীতে সে একটা অনির্বাচিত অবস্থা বজায় রেখেছে এবং কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। ফলে বিরোধী দলগুলোর হাতে নিয়মতান্ত্রিক নির্বাচনী পদ্ধতিতে এই সরকারকে, যে কোনো সরকারকে হটানোর আর কোনো ব্যবস্থা থাকে না। তখন তাকে এবার গণ অভ্যুত্থানের দিকে হাঁটতে হয়, রেভলিউশনারি মেজার নিতে হয়, রেভলিউশনারি মুভমেন্ট নিতে হয়। এখন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী যারা ছাত্র আছে, তারা কতবার এভাবে রক্ত ঝরাবে? তারা 90তেও এই স্বৈরাচারী যে এরশাদ, তার বিরুদ্ধে রাস্তায় রক্ত ঝরিয়েছে। এরপরে পরবর্তীতে এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে সে রক্ত ঝরিয়েছে। এভাবে কি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বারবার রক্ত ঝরিয়ে যাবে? ক্ষমতা হস্তান্তরের কিংবা রাষ্ট্র থেকে কর্তৃত্ববাদী যে এলিমেন্টসগুলো, সেগুলোকে বাজেয়াপ্ত করার, সেগুলোকে একদম উধাও করে দেওয়ার কি কোনো প্রক্রিয়া থাকবে না?
ফলে আমরা এখন যে মোমেন্টে উপস্থিত হয়েছি এটা একটা ট্রানজিশনাল মোমেন্টে। এই ট্রানজিশনাল মোমেন্টে এটা মাস্ট বি এনশিওর করতে হবে যে আগামীতে যে সরকার আসবে ক্ষমতায় সে কখনো কর্তৃত্ববাদী হয়ে উঠবে না। এটার জন্য আপনার যেই ব্যবস্থাগুলোর কথা বললাম, পুলিশ কখনো কোনো সরকারি দলের হয়ে কাজ করতে পারবে না। পৃথিবীর যে কোনো দেশে রাষ্ট্রে যান আপনি, সেখানে পুলিশ একটা রাষ্ট্রের ইনস্ট্রুমেন্ট, রাষ্ট্রে সে প্রত্যেকটা জনগণের সার্ভিসটা সে এনশিওর করে। আমাদের এখানে হয়ে গেছে পুলিশ যখন যে দল আছে, এমনকি আপনি এখনো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রশাসনের লোকজন চিন্তা করে রাখছে যে আগামীতে অমুক দল হয়তো ক্ষমতায় আসতে পারে, এবং তাদের যেহেতু ভূমিকাও সেরকম হয়ে জি উঠছে। যেহেতু অমুক দল ক্ষমতায় আসবে, সুতরাং আমাদেরকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, কিংবা যারা হচ্ছে মাদক ব্যবসায়ী আছে, বা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় লিজ টিজ নিয়ে টোলের নামে দেখা যাচ্ছে চাঁদাবাজি করছে, তো তাদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? কারণ পরবর্তী যে সরকার আসবে তাকে তাকে হয়তো প্রমোশন নাও দিতে পারে। ফলে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এই ব্যাপারে তাদের একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কাজে কর্মে এটা প্রমাণ করতে হবে যে আমরা প্রশাসনের উপরে কোনো হস্তক্ষেপ করব না। প্রশাসনকে রাষ্ট্রীয় যে প্রোটোকল, প্রশাসন রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের যে অধিকার রক্ষা সেটার জন্য সে কাজ করবে। তাদেরকে সেবা দিতে গিয়ে যদি আমার দলেরও কাউকে অ্যারেস্ট করার প্রয়োজন পড়ে, আমার দলেরও কাউকে আইনের আওতায় আনার প্রয়োজন পড়ে, সেটা সে করবে। এর জন্য তার প্রমোশন আটকে যাবে, তাকে উচ্চ পদে যেতে দেব না। এই ধরনের যে প্রক্রিয়া ইতিপূর্বে দেখে এসেছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা, সেটা যে তারা করবে না এই নিশ্চয়তাটাও তাকে রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, এবং তাদের কাজে কর্মে সেটা প্রতিফলিত হতে হবে।